দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি মূল আলোচনায় চলে যাই। এটা স্বাভাবিক, তিনি ক্ষমতা এখন এসেছেন, তার মাজা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে তো তিনি থাকবেন, এটাই স্বাভাবিক। তাদের বিরোধিতা করবেন, এটাই খুবই স্বাভাবিক। এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে বরং দেরিতেই ধরেছে, কারণ যারা আওয়ামী লীগ করে তাদের শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিলে দাঁত উল্টায় ফেলে। আর তারা যার মাজা ভেঙেছে বলে প্রচার আছে, তার বিরোধিতা তিনি করবেনই। তো তিনি যেভাবে অ্যাকশন নিচ্ছেন, মজার বিষয় হলো এই ব্যক্তি আবার তার মামার নাকি শ্যালক, মানে তার মামার শালা, ঠিক আছে, তার আপন মামার শালা। তো এটা তারা 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 মানে তাদের নিজেদের আত্মীয়র মধ্যে ঘটতেছে। এটা তো আমাদের খুশি হওয়ার কিছুই নেই, এটা ঘটবে বাংলাদেশে। তবে এই 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 যে তারেক রহমানের এই গ্রেপ্তারের পরে, মানে 18 বছর 17 বছর বাইরে ছিল, আর ক্ষমতা 1 মাস, মানে প্রায় 18 বছর। মানে বোঝা গেল যে সেনাবাহিনীর লোকেরাও যদি বদামি করে, তাহলে 18 বছর পরে হলেও গ্রেপ্তার হইতে পারে। এটা আজকে যারা যে জুলাইয়ের যারা সন্ত্রাসের সাথে, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনের সাথে যারা জড়িত, যে সমস্ত সেনা কর্মকর্তা, যারা 32 নাম্বার দাঁড়ায় দাঁড়ায় ভাঙাইলো, যে সমস্ত সেনা কর্মকর্তা, যে সমস্ত সেনা কর্মকর্তারা এই বাংলাদেশে 18 মাস যাবৎ, এই 2 বছর যাবৎ ঘোরা দৌড়াইতেছেন, তাদের এটা মনে রাখা উচিত। 18 বছর পরে হইলেও কিন্তু মানে যারা ক্ষমতায় থাকেন তাদের মামার শালা হইলেও রক্ষা পাওয়া যায় না। বোঝা গেল যে মামার শালা হইলেও আর্মিরা, অর্থাৎ এই শিরোনামটা উল্টা হইতে পারে একদিন, সেখানে ওয়াকার সাহেবের নাম আসতে পারে, সেইখানে গোলাম আজমের পোলার নাম আরবার আসতে পারে, সেইখানে এই যে হাঁটু ভাঙ্গা, তারপরে যারা জীবনে পাখি শিকার করে নাই, যেভাবে সেনা ঢাকা শহরে যা তা বললো শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে ভারত দখল করতে যায়, তাদেরও নাম এখানে আসতে পারে। অস্বাভাবিক, তাদের জন্য একটা শিক্ষণীয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। সমস্যা হলো যে, মানে দেখেন, এই 18 বছর পরে কিন্তু তিনি গ্রেপ্তার হলেন, তাই না? সেই 8 সালের ঘটনা, 8 সালের ঘটনা, 8 সাল, 8 সালের 9 সালের ঘটনা, আজকে সেখানে গ্রেপ্তার হচ্ছে। তাহলে এরা গ্রেপ্তার হবে না? আপনি যতই কোদাকুদি করুক, আওয়ামী লীগকে তো 5 বছরের উপরে রাখতে, আপনি ঠেকে রাখতে পারবেন না। অর্থাৎ 5 বছর পর আপনি যে ইলেকশনটা দেবেন, সেই ইলেকশনে আপনি আওয়ামী লীগকে মানে খুঁটিতে যদি বেঁধেও রাখেন, তারপর আওয়ামী লীগকে আপনি ঠেকাইতে পারবেন না। আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, তখন এদের কি পরিণত? আমি আবার এটা নিয়ে একটু বেশি কাঁদতে চাই, যে তুই তো দাদা মারা গেছে, তুই কান্দোসকে তোর বাপের বদলে, কারণ এরপরে তো বাপের সিরিয়াল। তো এই মাসুদ সাহেবের পরে তো ওয়াকার সাহেবের সিরিয়াল একদিন আসবে, এই মাসুদ সাহেবের পরে তো আরো অনেকের সিরিয়াল আসবে। আমি তাদের নিয়ে চিন্তিত, এগুলো নিয়ে আমি ভাবতেছি না। আমি ভাবতেছি আরেকটা জিনিস কিন্তু এখানে আছে, এই গ্রেপ্তারটা যদি আজকে আওয়ামী লীগের লোক যেদিন ওয়াকার, আপনাকে বলে দেই, আমি চাই আপনার আমজনতা টিকে থাকুক ততদিন। আবার এই আমজনতা যদি বেঁচে থাকি, কথা বল, ওয়াকারকে যেদিন গ্রেপ্তার করা হবে, সেই দিন এই বিএনপি আর জামাত কি বলবে জানেন? হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্র, সেনাবাহিনীকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই স্লোগান দিবে। এইগুলো দেখবেন জামাতের বট বাহিনীরা তখন শুরু করবে লেখা। কিন্তু আজকে যে তাকে গ্রেপ্তার করেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। যাই হোক, তিনি যদি অন্যায় করে থাকেন, ওই খাম্বা তারেকের মামার কি ভাইরা, কিন্তু তাই নাকি ভাইরা, আমি তো জানি। যাই হোক, আমি তাহলে হয়তো ভুল বলেছি। আমি যেহেতু তার মামার শালা, যাই হোক, সেটা অন্য বিষয়। আবার তার ভাইরাও নাকি, যাই হোক, জানি না এত কিছু। কে যে কার আত্মীয়, কে যে আত্মীয় নয়, বোঝা মুশকিল। তবে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিল যে, আমরা জানলাম যে আগামীতে এই যে 2024-এর 5ই আগস্টের যে সমস্ত সেনা কর্মকর্তারা এই কুশীলভ ছিলেন, তাদেরও এইভাবে একদিন গ্রেপ্তার হতে হবে। এটা তাদের জন্য একটা সংকেত। আমি জানি না তারা সেটা বুঝবে কিনা, বুঝতে চেষ্টা করবে কিনা, শিক্ষা নেবে কিনা। আমি জানি, বা আমরা দেখেছি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যেমন বাংলাদেশের জাতীয়তাবাদী মুসলেকা দল 17 বছর বিরোধী দলে থেকেও বুঝলো না যে নির্যাতন নিপীড়ন করে কোনো দলকে ঠেকিয়ে রাখা যায় না, কারণ সেই বিএনপিকে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখতে পারে নাই, কেউ পারে নাই। তাহলে আওয়ামী লীগকে সে কিভাবে ঠেকিয়ে রাখবে, তা আমি বুঝতে পারতেছি না। তারপর থেকেও সে শিক্ষা নেয়নি। তো শিক্ষা আর্মিরাও নিবে না, আমি জানি। এই আর্মিরা বাংলাদেশে যত আকাম কুকাম হয়, বাংলাদেশে সব আকাম কুকামের পিছনে গিয়ে আপনি দেখবেন সেই মোল্লা বলতে এখানে আমি হুজুরদের মোল্লা বলতে এখানে আমি জামাত, হেফাজত, এই ধরনের যারা তথাকথিত ইসলামী দলের নেতা আছে তাদের কথা বলছি। আমি বাংলাদেশের গড় সব মোল্লার কথা বলি না, কারণ সব মোল্লাই খারাপ তা আমি বলি নাই। সব আওয়ামী লীগ যেমন ভালো তাও আমি বলি না, তেমনি সব মোল্লা খারাপ তাও আমি বলি না, কারণ এটা হয় না কোনোদিনই একটা জায়গায়। মানে বাংলাদেশের মতো দেশে 100% ভালো বা খারাপ কোনোটাই হয় না। তো যে আমি বলি যে মোল্লা মিলিটারি হচ্ছে একই কথা, যে মোল্লা মিলিটারি
এই বাংলাদেশটাকে সব আকামকুকমের বড় বড় আকামকুকমের পিছনে, সেটা থানা হোক, জেলা হোক, বিভাগ হোক, আর রাষ্ট্রীয় হোক, দেখবেন যে এদের আপনি খুঁজে পাবেন। তো তারা তো সামনে আসবেই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমলাদের কিছু হয় না, এটাই হলো সমস্যা। আমলারা কিন্তু এই দুইয়ের চেয়েও ভয়ঙ্কর। এরা হলো সুপার রুস্তম, এরা খেয়ে যায়, ধরা খায় রাজনীতিবিদ, কখনো কখনো সেনাবাহিনী, মাঝে মাঝে দুই একটা মোল্লা জেলে যায়। মোল্লারাও খুব একটা যায় না, কারণ দাওয়াত করে খাওয়া, বেহেস্তের লোভে এদের ভয় পায়, জেলার রাতে রাখতে ভয় পায় যে বাইচান্স যদি বেঁচে থাকে নাম কাটা যায়। আরে ভাই, বাংলাদেশের মাদ্রাসার বলৎকারী মৌলবীরা গিয়ে যেভাবে তুয়াজ করে আমরা দেখেছি, শুনেছি, হাস্যকর ব্যাপার। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যে শিরোনাম দিয়েছেন তারেক রহমানের অ্যাকশন শুরু, এই অ্যাকশনটা শুরু হওয়ারই কথা, বরং এত তাড়াতাড়ি ভাবে আমরা ভাবি নাই, একটু দেরিতে হবে ভেবেছিলাম। তবে উনি এতদিন এখানে কেন ছিলেন এটি তো আমি বুঝি না। ওই যিনি গ্রেপ্তার হলেন তিনি এতদিন কেন ছিলেন? কারণ যেখানে বাংলাদেশে জানে যে জয় বাংলা স্লোগান দিলেই ধরে নিয়ে যায়, 32 নম্বরে ফুল নিয়ে গেলে ধরে নিয়ে যায়, 32 নম্বরে ফুল নিয়ে গেলে সন্ত্রাস দমন আইনে মামলা দেয়। কি হাস্যকর ব্যাপার! মানে আপনি ফুল নিয়ে গেছেন, তাকে ফুল নিয়ে গেছেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 85 বছর বয়সের মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দেয়। তো সেই দেশে তো অনেক কিছু ঘটার কথা, উনি কেন থাকলেন আমরা জানি না। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করি। তারেক রহমান আরো কি কি, মুসলেখা সরকার আর কি কি খেলা দেখে আমরা একটু দেখতে থাকি। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই যে বললেন আগামীতে আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে, আরো 18 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, কথা বললেন। জুলাই যোদ্ধাদের যে ইন্ডোমিনিটি অধ্যাদেশ দিয়েছিল ইউনূস সরকার, যাতে তাদের কোনো আদালতে বিচার করা যাবে না, সেই অধ্যাদেশটি বহাল রাখবে বর্তমান সরকার। আশা করি তাদের কোনো সমস্যা হবে না। আপনার কি মনে হয়? কাদের সমস্যা? আমার ভাবির ছেলেদের, ভাবির পোলাদের? জি, জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানকারী, আমার ভাবির যত পোলা আছে সব জুলাই যোদ্ধা, তাদের ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়া এটা নতুন কিছু না, এটা বিএনপির পুরনো ইতিহাস। ওই যে কি যেন নাম, গীতর ফারুকি নাকি সরোয়ার ফারুকি, সে তো বলেছে যে তারেক জিয়ার মতো কাজ করে যাচ্ছে, তো জিয়ার মতোই তো কাজ করে যাবে, বাপ কা বেটা। তার বাবা বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দিয়েছিল। এই মুসলেখা প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ভাবির পোলার একটা ভেসকি দিলে যার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার নিজের ডায়রিয়া হয়ে যায়, হাত পা ছেড়ে দেন। তো এই যে আপনার যেটা বললেন যে এদের ইন্ডেমনিটি দিচ্ছে, ভালো করেছে। আইন আদালতে যেতে দেন, এটা আরো ভালো, এটা ভালো করেছে। তো কারণ কি বলেন তো, বলেন, জিজ্ঞেস করেন যে কি কারণ ভালো। এটা ভালো হইলো যে এটা আমাদের দেশের জনগণ এখানে গণ আদালতে বিচার করবে। আমি তো বারবার বলে আসছি যে আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়া পাবলিক গুবের করে ফেলবে, সেই কাজটাই করে নিল তারা। হয়তো আমার কথা রাখার জন্য বিএনপি কাজটা করছে। বিএনপিকে ধন্যবাদ তাদের নামে ইন্ডেমনিটি দেওয়ার, যাতে আদালতে না যেতে পারে। আমি ভেবেছিলাম হয়তো আদালতে জনগণ এখন বিচার করবে, আমার কথাটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু জিন্দাবীর, আমার জামালপুরের জিন্দাবীর, আমি, লোকজনে বলে আমি পীর না, দুষ্ট লোকেরা বলে আমি একটা জামালপুরের জিন্দাবীর, ঠিক আছে? তো তারা কেউ কেউ নাকি স্বপ্নে আমার দেখে, আমি হজ করতে গেছি, উমরা হজ করতে যাই, কেউ কেউ মাজারে গেলেও আমার নাকি স্বপ্নে দেখে, হজ করতে গেলেও আমার স্বপ্ন দেখে আপনার ভাই জিন্দাবীর। যাই হোক, সেটা অন্য বিষয়, আবার কিছু কথা বলে মিলা যায়। তাই আমি বলেছিলাম ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে পাবলিক গুবাই করে ফেলবে। যদি এদের ইন্ডেমনিটি না দিত, যদি, ভাই আমি তো ক্লাসলেসই, ভাই আমি তো আসলেই ক্লাসলেস। আপনি এত ক্লাস হলে আপনি এখানে আসছেন কেন? আপনি যায় তাবলিগে চলে যান, মাদ্রাসায় যায় আপনি বলৎকার হন বা বলত, আপনাকে আসতে বলছে কি এখানে? আমরা তো ভাই ক্লাসলেসই। মুক্তিযুদ্ধের পক্ষে বললে ক্লাসলেস, স্বাধীনতার পক্ষে বললে ক্লাসলেস। তো আমরা কি আপনার ওই ক্লাসে আমরা উঠতে চাই না? যে ক্লাসে উঠলে স্বাধীনতার বিরোধিতা করতে হবে, যে ক্লাসে উঠলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে, যে ক্লাসে উঠলে সংবিধানের বিরোধিতা, ওই ক্লাসে আমরা উঠতে চাই না। ওই ক্লাসে আপনিই থাকেন, ওই ক্লাসে আপনিই থাকেন। আপনার ক্লাস উঠাই হলাবে পাবলিক, খুব বেশি দিন নেই, অপেক্ষা করেন 2-3 বছর। কত ক্লাস কোথায় চলে যাবে আপনারা তো কত ক্লাস আলা জানি। এই শিবিরের শিবির হয়ে ছাত্রলীগের জাঙ্গেল নিচে লুকানো ক্লাস আলা আপনারা। আপনাদের ক্লাসও আমরা চিনি, আমরা কোনোদিনই ছাত্রলীগের আন্ডারওয়্যারে যাই আমরা পালাই না। আমার ক্লাস আছে কিনা ওটা আপনার খোঁজ নিয়েন, আমরা কোন ক্লাসের। আপনাদের ক্লাসও আমরা চিনি, আপনারা কোন ক্লাসের, আপনারা কোন ক্লাসের সেটাও কিন্তু আমরা জানি। যাই সেটা একটা বিষয় বলতেছিলাম। তা আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে যাতে মানুষ গুবের করতে পারে, সেই জন্য সম্ভবত আমার কথাটা রাখার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে। বিএনপি কে ধন্যবাদ এটা এই কথাটা রাখার জন্য, যাতে আমার কথাটা সত্য প্রমাণ হয়। বিএনপি ছেড়ে দিতে পারে, আদালত ছেড়ে দিতে পারে, খোদ আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে, পাবলিক কিন্তু তাদের ছাড়বে না। এই যে পাবলিকের যে 12টা বাজিয়েছে, 72-এর সংবিধান ছিঁড়ে ফেলতে চায়, আর আপনি স্লোগান দিয়েছেন কোট আন কোট, যে 24 জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কোট আন কোট। সেই কি তালিবর্ষ ও অন্তস্থাকারা হাদি নাকি কাদি আছে,
ওই যে আমাকে বললো ক্লাসলেস, হাদি তাহলে কি, ও তো ক্লাসলেস এর, ও আমি তো ভাই ওই শব্দ উচ্চারণ করতে পারবো না, আমি তো ভাই ক্লাসলেস হবই। আমি তো আপনাদের সেই সেই তালিবর্ষ ও অন্তস্থাকারা হাদির মতো আমি শব্দ উচ্চারণ করতে পারবো না ভাই। আমি তো ভাই ক্লাসলেসে থাকবো, আমি এরকম ক্লাসলেস থাকতেও চাই। আমি ওই তালিবর্ষ ও অন্তস্থাকারা এগুলো চিৎকার মিৎকার দিয়ে ছিঁড়ে ফিরে ফেলের কথা বলে আমি ক্লাসে উঠতে চাই না, উচিত না। যাই হোক, সেটা অন্য বিষয়। তো যেহেতু তারা ইন্ডেমনিটি নিষিদ্ধ করে দিয়েছে, ইন্ডেমনিটি দিয়ে তাদের আইন আদালতে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, পাবলিককে তো আপনি ওখানে তো লেখা নাই যে পাবলিক গণ আদালতে বিচার হবে না। আমি শেখ ফরিদ জীবিত থাকলে গণ আদালতে তাদের বিচার করবো। ভালো করছে ইন্ডেমনিটি দিয়ে, ইন্ডেমনিটির দরকার নাই, কারণ ওই আদালতে গেলে, ওই ইন্ডেমনিটি না দিলে তারা আদালতে গেলে পয়সা খেয়ে বেঁচে যেত। আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, আর সময় যখন আসবে, আমি শেখ ফরিদ গণ আদালত গঠন করে এদের ওই শাহবাগের অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এদেরকে গণ আদালতে বিচার করব এবং সেই রায় কার্যকর করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।